নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার একটা নতুন পেজ নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা পেজ নাম্বার 169 করব। তো তোমরা যারা অলরেডি করে ফেলেছো তারা অ্যান্সারগুলো মিলিয়ে নাও, আর যারা করতে পারোনি তারা কিভাবে সমাধান করছে একটু চেক করে নাও। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমেই যে কোয়েশ্চেনটি রয়েছে, একের দাগের একেরটা আমি কোনো কোয়েশ্চেন লিখছি না, অ্যান্সার করে দিচ্ছি শুধুমাত্র। তোমাদের কাছে টেস্ট পেপার রয়েছে, তোমরা একটু বইটা খুলে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। তো দেখো, প্রথমে আমি একের দাগের একেরটা করছি। কোনো আসল আর বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? দেখো বন্ধুরা, এগুলো তো অপশানমূলক কোয়েশ্চেন, তো আমি শর্টকাটে করে দেওয়ার চেষ্টা করছি। আর এই টাইপের কোয়েশ্চেন আগেও পেজে পেয়েছো, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আসল আর বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত দিয়েছে 25:28। তাহলে আসল হচ্ছে 25, সবৃদ্ধি মূল হচ্ছে 28। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, লাভ হচ্ছে 3 টাকা। তার মানে 25 টাকায় লাভ, 25 টাকায় লাভ হচ্ছে 3 টাকা। এবং সুদের হার চেয়েছে বার্ষিক, তো 100 দিয়ে গুণ। তাহলে 25 আর 100 গুণ করলে 4×25 = 100, তাহলে 3×4 = 12 টাকা রাইট অ্যান্সার। যেহেতু এগুলো অপশানমূলক কোয়েশ্চেন, তো আমি শর্টকাটে করে দেওয়ার চেষ্টা করছি মাত্র। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? একের দাগের একেরটা বি অ্যান্সার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 12 টাকা রাইট অ্যান্সার হয়ে যাবে, বা 12% রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখে নিই পরবর্তী কোয়েশ্চেনটা কি রয়েছে। √5 প্লাস √3 ইকুয়াল টু এক্স হলে √5 মাইনাস √3 এর মান কত আমাদেরকে বার করতে হবে। তো দেখো বন্ধুরা, কীভাবে এটা সলভ করা যেতে পারে। ইজি অঙ্ক, দেখে শক্ত মনে হতে পারে, দেখো কিভাবে করছি। √5 প্লাস √3 এটা সমান সমান এক্স বলা আছে, তাই তো বন্ধুরা? আর আমাকে জানতে চেয়েছে √5 মাইনাস √3 মান কত। তো দেখো বন্ধুরা, আমি যদি দুটো দিকেই মানে দুই পক্ষে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষেই যদি √5 মাইনাস √3 গুণ করে দিই, তাহলে কি হবে দেখো। প্রথম এদিকে √5 প্লাস √3 রয়েছে, আর তার সঙ্গে আমি গুণ করে দেবো √5 মাইনাস √3, মানে ঠিক তার উল্টোটা, করণীয় নিরসন করার জন্য যা করা হয় আর কি। আর এদিকে যেহেতু গুণ করেছি বাঁ দিকে, তাহলে এদিকেও গুণ করতে হবে √5 মাইনাস √3। ওকে বন্ধুরা, তো এখন দেখো √5 প্লাস √3 এটাকে যখন আমরা গুণ করব √5 মাইনাস √3 সঙ্গে, তখন কি হয়ে যাবে? 5 মাইনাস 3 হয়ে যাবে, তাই তো বন্ধুরা? কারণ এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে 5 মাইনাস 3, যেহেতু শর্ট কোয়েশ্চেন আমি শর্টলি করছি বন্ধুরা। আর এদিকে যেটা হবে সেটা হচ্ছে এক্স ইন্টু √5 মাইনাস √3। আচ্ছা, 5 মাইনাস 3 করলে কত হয়? 2 হয়ে যায়, ইকুয়াল টু এক্স ইন্টু √5 মাইনাস √3। এখন দেখো বন্ধুরা, √5 মাইনাস √3টা তো একদিকে রাখতে হবে, তাই না? কারণ ওটারই তো মান চেয়েছে, তাহলে একদিকে রাখতে হবে। তাহলে আমি যদি শুধুমাত্র √5 মাইনাস √3টাকে এক সাইডে রেখে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এক সাইডে √5 মাইনাস √3 দাঁড়াচ্ছে, আর এক্সটাকে সমানের ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এক্সটা কি দাঁড়াচ্ছে? 2/x হয়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2/x। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কারণ √5 মাইনাস √3 মান জানতে চেয়েছে, তো x/2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ অপশান ডি, ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দুইয়ের অপশান হয়ে যাবে ডি। ডিতে রয়েছে x/2, সরি ডি তো না, ডি তো x/2, সঠিক অ্যান্সার 2/x। তার মানে আমাদেরকে কোনটা করতে হবে? অ্যান্সার অ্যান্সার করতে হবে ডি, না সরি বন্ধু, একটু মিস্টেকিং হয়ে গেছে, ওটা ডি হবে না, ওটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, 2/x হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ ক্যালকুলেশনটা অলরেডি আমি তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 2/x হবে রাইট অ্যান্সার।
চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। 3-এরটা আমরা করব। দেখো বন্ধুরা 3-এরটা আমি করে দিচ্ছি। কি লেখা আছে? 3-এরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। এই রিলেটেড অঙ্ক কিন্তু বন্ধুরা আগেও আমরা আলোচনা করেছি। দেখো বন্ধুরা তাও আরেকবার আমি করে দিচ্ছি। এই ও কেন্দ্রীয় বৃত্ত এবং ও কেন্দ্রীয় বৃত্তের ABCD দুটো সমান জ্যা, তার মানে যখন দুটো সমান জ্যা হবে, যাদের দৈর্ঘ্য সমান, তারা কিন্তু সমান ডিস্টেন্সে থাকে বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ABCD দুটো সমান জ্যা, যাদের কেন্দ্র হচ্ছে ও, যাদের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে ABCD দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। AOB 60 ডিগ্রি, AOB বলছে 60 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে AOB এটাকে বলা হচ্ছে, আমি তীরচিহ্ন দিয়ে লিখে দেবো 60 ডিগ্রি। এবং বলেছে COD এর মান বার করতে হবে। তাহলে এই যে COD এর মান বার করবো, দেখো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখো, AOB এর বিপ্রতীপ কোণ তো COD, AOB এর বিপ্রতীপ কোণ COD। আর আমরা কি জানি, যখন দুটো সমান্তরাল সরলরেখা, এখানে যেমন AB আর এই যে CD, এখানে দেখো বন্ধুরা বিপ্রতীপ কোণ তৈরি করেছে মাঝখানে, সমান্তরাল সরলরেখাকে দুটো সরলরেখা, এখানে একটা BC ছেদ করছে, একটা AD ছেদ করছে, এবং এর ফলে দেখো একটা মাঝখানের ও এর বিপ্রতীপ কোণ একটা তৈরি হচ্ছে না। তাহলে এটার মান কত হয়? বিপ্রতীপ কোণের মান কত হয়? 60 ডিগ্রি হয়। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 60 ডিগ্রি। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 3-এর অ্যান্সারটা হচ্ছে ডি এরটা। 3-এর অ্যান্সার হবে কয়েকটা? ডি এরটা। ওকে বন্ধুরা, চলো 4-এরটা দেখে নিয়ে যায়। 4-এরটাও মনে হচ্ছে ছবি করতে হবে। তো দেখো 4-এরটা আমি কীভাবে করছি। দেখো 4-এরটা বলেছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, পোস্ট আছে, আচ্ছা পোস্টের ছবি এঁকে দিলাম, তার ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য করে দিলাম, এবং বলেছে পোস্টের ভূমিতল, আচ্ছা পোস্ট কিন্তু হচ্ছে এই সোজাটা, ওকে বন্ধুরা সোজাটা হচ্ছে পোস্ট, আর ছায়াটা তার এখানে পড়েছে, এখানে আমি ছায়াটা করে দিলাম। তাহলে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, আচ্ছা উচ্চতাটা যদি আমি 1 ধরি, এইটা যদি 1 ধরি, তাহলে এটা কত হবে? √3 গুণ, মানে √3-র সঙ্গে যখন গুণ করবো, √3-র সঙ্গে 1-এর গুণ করলে √3 একে √3 গুণ হয়ে গেল। এবার বলেছে সূর্যের উন্নতি কোণটা আমাকে বার করতে হবে। তাহলে সূর্যের উন্নতি কোণ কীভাবে বার করবো? দেখো বন্ধুরা এইখান থেকে এরমভাবে করবো, এবং সূর্যের উন্নতি কোণ আমি যদি এখানে বার করি, অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি নিয়ে আমি যদি কাজ করি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। আমি যদি এটাকে থিটা ধরে নিই, তাহলে ট্যান থিটা লিখতে পারি। লম্ব মানে 1, ভূমি মানে √3, তাহলে 1/√3 মানে কি জানি? 1/√3 মানে জানি ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে সরি বন্ধুরা একটু মিস্টেকই হচ্ছে, তো ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তার মানে থিটার মান কত দাঁড়ালো? 1/√3 মানে তো ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটার মান অ্যাকচুয়ালি হয়ে গেল 30 ডিগ্রি, রাইট অ্যান্সার। এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 30 ডিগ্রি। এইভাবে তোমাদেরকে বার করতে হবে। তো 30 ডিগ্রি মানে কোন নম্বর অপশানটা রয়েছে? এ অপশানটা রয়েছে, এ না 30 ডিগ্রি, হ্যাঁ এ রয়েছে। তাহলে 4-এর, তোমরা কিন্তু কোয়েশ্চেনটা দেখবে বইয়ের মধ্যে, 4-এর এ অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো বন্ধুরা কথা না বলে পরবর্তী চলে যায় অঙ্কতে। 5-এরটা কী বলেছে দেখে নিই। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য D একক হলে S এবং D এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তাই তো বন্ধুরা? তো দেখো বন্ধুরা কীভাবে এটাকে আমি সমাধান করছি। ইজি অঙ্ক, সোজা অঙ্ক। 5-এরটা করছি, দেখো বন্ধুরা বলেছে যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফল কত? S বলেছে। আর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এসটা প্রশ্নে বলা আছে 6a²। এটা কি? ঘনকের, কিন্তু ঘনকের হচ্ছে 6a² সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশান করি, এবং কর্ণের দৈর্ঘ্য বলেছে D একক, কর্ণের দৈর্ঘ্য কি বলেছে? D একক। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য তো D একক বলেছে, D মানে তো কর্ণ, দেখো বন্ধুরা D মানে কর্ণ। আর কর্ণর অ্যাকচুয়ালি ফর্মুলা কি? অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে √3 × a, এটা হচ্ছে কর্ণের ফর্মুলা। তাহলে কর্ণটা D বলে রেখেছে প্রশ্নে, আর অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে √3 × a।
তাহলে এ এর ভ্যালু যদি আমি বার করতে যাই তাহলে আমাকে কী করতে হবে, d/√3 করতে হবে। কেন? তার কারণ √3টা আমি সমানের এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এ এর ভ্যালু বেরিয়ে গেল। তো দেখো বন্ধুরা, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে এ সমান সমান পাচ্ছি 6 × a²। এ মানে অ্যাকচুয়ালি d/√3, এ মানে তো সেটাই পেলাম, তার স্কোয়ার। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি, এস সমান সমান 6 × d² / √3কে যদি দুবার গুণ করি শুধু 3 হয়ে যাচ্ছে, তাই তো বন্ধুরা? তাহলে এস সমান সমান এখানে যদি কাটাকুটি করি 3 2 6, তার মানে অ্যাকচুয়ালি পেলাম এস সমান সমান 2d²। এস সমান সমান কী পেলাম, 2d²। এস সমান সমান 2d²। তো এস সমান সমান যদি 2d² পাই তাহলে d² সমান সমান এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারি। কিভাবে করব? 2টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে s/2, d² সমান সমান s/2 সঠিক অ্যান্সার হয়ে যাবে। d² সমান সমান s/2, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এটা অপশান কোন অপশানে আছে? ডি অপশানে। তাহলে 5-এর অ্যান্সার হয়ে যাবে ডি, d² সমান সমান s/2। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্কটা কি বলেছে। 6-এর অঙ্কটা কি বলেছে দেখো বন্ধুরা। 6-এরটা বলেছে যে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত। 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো, 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 2 দেখব, মৌলিক বলেছে 3 দেখব, 5 দেখব, 7 দেখব, আর কিছু আছে কি বন্ধুরা? আর তো দেখতে পাচ্ছি না। মৌলিক বলেছে না, 9 হবে না, 8 হবে না, 10 তো হবেই না। 10-এর মধ্যবর্তী বলেছে। এখন গড় চেয়েছে, তাহলে এখানে 1 2 3 4টে সংখ্যা রয়েছে, 4 হলো। এখানে ক্যালকুলেশন করে দেখি 7 5 12 আর 3 15 16 17, তাই তো বন্ধুরা? 17 আসছে কি তোমাদের ক্যালকুলেশনে? কত আসছে বলতো দেখি? 17 এসছে আমার। তোমরা দেখো তো কত আসে? 17/4, আর 17/4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 2 8, এই হয়ে গেল অ্যান্সার। তাহলে 4.25 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো সি অপশান রাইট অ্যান্সার, সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সি অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক শূন্যস্থান পূরণের অঙ্ক রয়েছে 2-এর দাগের অঙ্ক। ক্যালকুলেশন করছি, একটু চেক করে নাও তোমরা। দেখো বন্ধুরা 2-এর দাগের একটা দেখছি, তোমরা নিশ্চয়ই করতে পেরেছো, একটু চেক করে নেবে। 3x² - 10x + m+1 সমীকরণের একটি বীজ অপরটার অনন্য খোলে। এরকম টাইপের অঙ্ক অলরেডি আমাদের করা হয়ে গেছে, আগের পেজেও কিন্তু আমরা করেছি। তো চলো দেখে নিই, ডাইরেক্ট অ্যান্সার আমি করে নেওয়ার চেষ্টা করছি। আমি ডাইরেক্ট অ্যান্সারটা করছি, তোমরা মিলিয়ে নাও। আগেও এরকম অঙ্ক করেছি। আলফা একটা বীজ, একটি বীজ অপরটার অনন্য, তাহলে 1/α, আলফা ইন্টু 1/α, এটা বিটা ধরলেও চলতো, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু কী লিখবো? গুণফল হচ্ছে m+1/3, m+1/3, এটা হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন। আলফা আলফা কেটে চলে যাবে, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে 1 সমান সমান কী পাচ্ছি? m+1/3, কোনাকুনি গুণ দিলে কি হয়? m+1 = 3, তাহলে m এর ভ্যালু কী দাঁড়াচ্ছে? 1টা ওদিকে চলে গেলে 2 দাঁড়াচ্ছে 2, তাহলে m এর ভ্যালু অ্যাকচুয়ালি অ্যান্সার কী দাঁড়ালো? 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো বন্ধুরা দেখে নিই 2-এর অঙ্কটা কী বলেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার। আমাকে 2-এর অঙ্কটা বলেছে, তো মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ হোক সরল সুদ হোক, যতক্ষণ না সুদের হার চেঞ্জ করবে ব্যক্তি ততক্ষণ সুদের হার কখনো পাল্টায় না, সেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই হোক আর সরল সুদের ক্ষেত্রেই হোক। তাহলে সঠিক অ্যান্সার, সুদের হার সবসময় অপরিবর্তিত থাকে। কি থাকে? অপরিবর্তিত, রাইট অ্যান্সার হবে, চেঞ্জ হয় না, অপরিবর্তিত, অপরিবর্তিত থাকে, কখনো চেঞ্জ হয় না সুদের হার। রেট কখনো চেঞ্জ হয় না, যতক্ষণ না চেঞ্জ করবে ব্যক্তি ততক্ষণ কোনো চেঞ্জ নেই। 3-এরটা দেখে নিই কী অ্যান্সার বলেছে। 3-এরটা বলেছে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক, তো 0 একক, এটা তো একদম সোজা, 0 একক। 4-এরটা দেখো, 4-এরটা কী বলেছে? পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি = ড্যাশ। পি ও কিউ তো পরস্পর পূরক, আর পূরক কোণের যোগফল কত? পূরক কোণের যোগফল আমরা জানি 90 ডিগ্রি হয়। পূরক কোণের যোগফল কী হয়? 90 ডিগ্রি হয়।
তাহলে সাইন পি ইকুয়াল টু কী হয়ে যাবে, কস কিউ। কী হয়ে যাবে বন্ধুরা, কস কিউ হয়ে যাবে রাইট অ্যান্সার। সাইন পি মানেই হচ্ছে কস কিউ, কারণ দুজনে তো পূরক না, ওই জন্য। চলো 5-এরটা দেখে নিয়ে যাক। 5-এরটা দেখে নিয়ে যাক। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ কী হয়, স্থূলকোণ। কী হবে, স্থূলকোণ। এগুলো নিজের নলেজ তথ্য তোমাদের থাকতে হবে বন্ধুরা, তাহলেই তোমরা এগুলো অলরেডি করে ফেলবে। স্থূলকোণ, তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ হয়ে যাবে স্থূলকোণ। লাস্ট 2-এর দাগের কী বলছে দেখি, 6-এরটা। আমি 6-এরটা এখানে করার চেষ্টা করব। এগুলো 2-এর দাগের কমপ্লিট হচ্ছে। 5, 3, 9, 6, 7 রাশিগুলির মধ্যমার মান বের করতে হবে। তাহলে আগে সাজাতে হবে, মধ্যমা করতে গেলে আগে সাজাতে হবে। তাহলে 3 হবে প্রথমে, তারপরে 5, 6, 7, 9। তাহলে 5, 6, 7, 9। এখন আমাকে মধ্যমা বলেছে, তাহলে মধ্যমা মাঝের সংখ্যাটা হয়, মধ্যমা তো মাঝের সংখ্যাটা হয়, তাহলে 6 হয়ে যাবে আমাদের কি, রাইট অ্যান্সার। 6 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মধ্যমার মান চেয়েছিল, 6 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোয়েশ্চেন, 3-এর দাগের 1-এরটা। আমরা 3-এর দাগের সত্য মিথ্যায় চলে যাচ্ছি। 3-এর দাগের 1-এরটা কী বলেছে দেখো বন্ধুরা, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদে আসলে এত টাকা হয়, কিছু একটা টাকা বলেছে, সেই টাকাটা হয়, এটা সত্য না মিথ্যা। দেখো বন্ধুরা, এটা তো শর্ট কোয়েশ্চেন, আমি ইজিলি শর্ট কোয়েশ্চেন চলে যাচ্ছি। অলরেডি এরকম টাইপের অঙ্ক তোমাদের করেছো, আগেও পেজেও করা হয়েছে, আরও সামনের পেজেও আসবে। তো আমি কথা না বলে ডাইরেক্ট অ্যান্সার করার চেষ্টা করব। আমাকে সুদ আসল বলেছে, তো আমি প্রথমে আসল তো এখানে দেওয়াই আছে 2p টাকা, তো আমি সুদটা বার করার চেষ্টা করব, রেট মানে ইন্টারেস্টটা আমি বার করার চেষ্টা করছি প্রথমে। তো ইন্টারেস্টের ফর্মুলা কি, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। পি মানে প্রিন্সিপাল, পি মানে প্রিন্সিপাল, এখানে কত বলেছে 2p টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল, ওখানে বলাই আছে প্রথমে। আচ্ছা, টি মানে টাইম, টাইম কত বলেছে, টি বলেছে, ভালো কথা। রেট, রেট বলেছে R/2, এটা ওরা বলে দিয়েছে। আচ্ছা, বাই 100। আচ্ছা, কাটাকুটি করলেই 2 কেটে চলে যায়। আচ্ছা, আর কিছু কি কাটে না, কাটে না। তাহলে ইন্টারেস্টটা আমি পেয়ে গেলাম, উপরে হচ্ছে PTR/100, PTR/100, এটা হচ্ছে ইন্টারেস্ট। কিন্তু আমাকে সুদ আসল বলেছে, মানে সুদের সঙ্গে আসল আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তা সুদ তো দেখতে পাচ্ছি PTR/100, আসল দেখতে পাচ্ছি 2p। তা যখন সুদ আসল করব, নিশ্চয়ই সুদ আর আসল যোগ করব, আসল প্লাস সুদ। এইটা কি অপশানে এবার বলা আছে, এবার আমাদের দেখতে হবে। অপশান নয়, মানে কোয়েশ্চেনে কি বলা আছে, 2p প্লাস PTR বা PRT/100 একদম বলা আছে। তাহলে এটা হয়ে যাবে সত্য, একদম 100% হয়ে যাবে সত্য রিলেশান। ওকে বন্ধুরা, চলো দেখে নিই পরবর্তী 2-এর অঙ্কটা কী বলেছে। কীভাবে করছি সলভ তোমরা একটু দেখবে, যে 2-এর অঙ্কটা আমি কীভাবে করছি। √3 - √2 এর অনুবন্ধী করণী √3 + 2। না না বন্ধুরা, এটা কী করে হয় অনুবন্ধী, এর অনুবন্ধী করণী হওয়া উচিত ছিল -√3 - 2। তাহলে এটা হয়ে যাবে 2-এরটা মিথ্যা, এটা হয়ে যাবে মিথ্যা। ওকে বন্ধুরা, চলো দেখে নিই 3-এরটা কী বলেছে, 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে, ভালো কথা। তাহলে 3-এরটা দেখে নিই চলো বন্ধুরা, 3-এরটা কী বলেছে, 7 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত আছে। আমি বৃত্ত এখানে আঁকার চেষ্টা করব। এটা 7 সেমি, এটা 3 সেমি। এই যে দুটো বৃত্ত রয়েছে 7 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, যাদের ব্যাসার্ধ এখানে 7 আর এখানে একটা 3, এই যে দুটো বৃত্ত রয়েছে এরা বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে স্পর্শ করেছে। এবং বহিঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত দাঁড়াচ্ছে, 4 সেমি হবে বলেছে। তাই এখানে কী করে 4 সেমি হচ্ছে, তো 10 সেমি হচ্ছে ভাই, 10 সেমি হচ্ছে এটা, আর ওরা বলে রেখেছিল 4 সেমি, তাহলে মিথ্যা ভাই, তাহলে মিথ্যা সম্পর্ক না। তাহলে 3-এরটা হয়ে যাবে মিথ্যা সম্পর্ক। আমি তো দেখতে পাচ্ছি 10 সেমি হচ্ছে, ওরা বলেছে 4 সেমি। নেক্সট প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ নাকি 45 ডিগ্রি হলে কোনো পোস্টের ছায়ার দৈর্ঘ্য সমান হয়। একদম 100% সঠিক। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে তবেই 1:1 হয়ে যাবে, তবেই 1:1 হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে কিন্তু বন্ধুরা সত্য। কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। কারণ সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য দুটোই সমান হয়, রেশিও সমান হয়ে যায়। তার মানে 4-এর অ্যান্সার হয়ে যাবে সত্য।
45 ডিগ্রি ছাড়া অন্য কিছু হলে কিন্তু আর সত্য হবে না, তখন কমা বেশি হবে। ওকে, 5-এরটা দেখে নেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা দেখে নিই 3-এর দাগের 5-এর অঙ্কটা। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটো ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য কত হবে? দেখো বন্ধুরা, যখন 2√6 সেমি বাহু বিশিষ্ট, আমি এখানে 5 লিখছি, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটো, প্রশ্নটা কি বলেছে, হ্যাঁ ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য হবে। এখন যখন পাশাপাশি রাখা হচ্ছে তাহলে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, 2√6, আর তার পাশে আবার একটা রেখেছি, তাহলে 2√6, তাহলে দুবার 2√6 হবে, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 4√6। কী হবে বন্ধুরা, 4√6 হয়ে যাবে। তাহলে এই যে 4√6 হবে, আর ওরা বলে দিল, কারণ দুটোকে তো পাশাপাশি রাখা হয়েছে তাই না, প্রস্থ উচ্চতা সব একই থাকবে, কিন্তু যেহেতু দৈর্ঘ্যটা পাশাপাশি রেখেছি তা বেড়ে যাবে, তাহলে দুটোকে পাশাপাশি রাখার অর্থ 2√6 প্লাস 2√6 মানে 4√6, কিন্তু ওরা বলে 12√6, তার মানে পুরোপুরি এটা মিথ্যা কথা, তার মানে সম্পর্কটা এটা অ্যাকচুয়ালি মিথ্যা বলা আছে। 4√6 হলে অ্যান্সার সত্য। পরেরটা বলেছে 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12, 3, এই রাশিগুলোর সংখ্যাগুরু মান হচ্ছে 7। আমরা কি জানি যে সংখ্যাগুরু মান সেটাই হয় যেটা সংখ্যায় বেশি আছে। তো 7টা কি সংখ্যায় বেশি আছে? প্রশ্ন তো দেখা যাচ্ছে 7 একবারই আছে, সংখ্যায় তো বেশি দেখে আপাতত মনে হচ্ছে 12টা 3বার রয়েছে, তো 12 হওয়া উচিত ছিল, তো কিন্তু এখানে 7 বলেছে, তাহলে মিথ্যা হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। দেখো বন্ধুরা, তোমাদের টেস্ট পেপারের যে অ্যান্সার রয়েছে সেখানে কিন্তু অনেক অ্যান্সার ভুল রয়েছে। ওকে বন্ধুরা, তো তোমরা কিন্তু সাবধানে বুঝে করবে। চলো দেখে নিয়ে 4-এর দাগের 2 মার্কসের কোয়েশ্চেন দেখে নেবো আমরা। 4-এর দাগের 1-এরটা দেখে নেবো আমরা কি বলেছে। বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হয়ে গেছে, কত বছরে তার 4 গুণ হবে? তাই তো বন্ধুরা, এটা কিন্তু চক্রবৃদ্ধি হার সুদে বলেছে। তো চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হয়েছে, কত বছরে তা 4 গুণ হবে? দেখো বন্ধুরা, 1 বছরে কোনো টাকাটা দ্বিগুণ হয়ে গেছে, তো আমি যেহেতু এটা 2 নম্বর মার্কসের, আমি লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি। কিছু টাকা, আমি টাকাটা প্রিন্সিপালটা ধরে নিচ্ছি এক্স, আমি পি দিয়ে প্রিন্সিপাল বা আসল লেখার চেষ্টা করেছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আসল বলে লিখবে, তাহলে সুবিধা হবে, দিয়ে ব্যাকেটে পি লিখতে পারো, আর টাকা লিখবে, এখানে এককগুলো লিখবে কিন্তু, নাহলে নাম্বার কেটে নেবে পরীক্ষক। আচ্ছা, কিছু টাকা কি হয়েছে, 1 বছর, টাইম, টি ফর টাইম, সময় বলে তোমরা লিখবে, শুধু টি লিখবে না, তাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে, কারণ টি মানে কিছুই জানা নেই, আমি তো মুখে বলে দিচ্ছি যে টি মানে সময়, সেই সময় কথাটা লিখবে, সময় হচ্ছে 1 বছর। একটা জিনিস ভালো করে দেখো বন্ধুরা, বোঝো ভালো করে কি বলতে চাইছি আমি। সময় 1 বছর, আর টাকাটা কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, মানে এক্স টাকাটা 2x হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই সেখানে ইন্টারেস্টটা হয়েছে এক্স, ইন্টারেস্টটা এক্স হয়েছে, কারণ দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ সুদে মূলে বা সুদে আসলে দ্বিগুণ হয়েছে, মানে এক্স ছিল 2x হয়েছে, ডবল হয়ে গেছে, তার মানে ইন্টারেস্ট হচ্ছে 100, এক্স 100 ধরে করলে এটা 200 হতো আর কি, 100 ধরেও করা যেতে পারতো। এখন যদি একটু সাধারণ বুদ্ধি খাটাও, দেখো যে রেটটা কিন্তু 100%। অনেকের মনে প্রশ্ন দেখতে হয় কেন রেটটা 100%, তার একটাই কারণ, কারণ কোনো টাকা ছিল সেটাই আবার সুদ হিসেবে সেই টাকাটাই এসেছে, তাহলে রেট নিশ্চয়ই 100%, ওই জন্যই তো যে টাকাটা ছিল তার সুদ সেই টাকাটাই, 100 টাকা থাকলে তার সুদ 100 টাকায়, এক্স টাকা থাকলে তার সুদ এক্স টাকায়, তার মানে কি 100% সুদ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন করেছে কত বছরে তার 4 গুণ হবে, সেই টাকাটা কি হবে, 4 গুণ হবে, কত গুণ হবে, 4 গুণ হবে, তার মানে অ্যাকচুয়ালি হবে 4x টাকা, 4 গুণ হওয়ার অর্থ এক্স টাকাটা কত হবে, 4x হবে, তাহলে ইন্টারেস্টটা কত, এখানে এখানে সুদটা হচ্ছে কিন্তু 3x, 3x কিন্তু সুদ, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সুদটা হয়ে যাবে 3x, তবেই না এক্স টাকাটা 4x হলে পরে 3x এক্সট্রা হয়েছে, তাহলে সুদ হচ্ছে 3x। আমাকে প্রশ্ন করেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা এত বছরে দ্বিগুণ হলে কত বছরের টাইমটা আমাকে বার করতে বলেছে,
দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। টাইমটা কিন্তু বলেছে বার করতে। দেখো বন্ধুরা, একটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা রয়েছে সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কত? 4 গুণ হবে বলেছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 4x। ফর্মুলাটা আমি লিখছি, সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু প্রিন্সিপাল ইন্টু এক্স ইন্টু 1 প্লাস রেট কত বন্ধুরা? এইমাত্র বললাম 100, পি ইন্টু 1 প্লাস r/100, আর মাথায় এন, এন মানে হচ্ছে টাইম, এন মানে এখানে টাইম, টি মানে যেমন টাইম দিয়েছি, এন মানেও কিন্তু টাইম বন্ধুরা, তোমরা লিখে দেবে কিন্তু। 100 100 কেটে গেল, তাহলে কত পাবো? 1 পাবো, 1, এখানে 1 পেয়েছি। আচ্ছা বন্ধুরা, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো, 4x/x সমান সমান 1 পাওয়ার n, সরি বন্ধুরা 1 তো না 2, কারণ 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, এই যে 1 আর এই যে 1, এই দুটো যোগ করলে 2 হচ্ছে, 2 পাওয়ার n। এক্স এক্স কেটে গেছে। 4টাকে আমি এরম ফর্মেও লিখতে পারি, 2 মাথায় 2 ইকুয়াল টু 2 মাথায় n। সূচকের নিয়মাবলী দেখো এখন মনে পড়ছে কিনা তোমাদের। তাহলে n ইকুয়াল টু কত পাবো? n ইকুয়াল টু 2, n মানে কিন্তু টাইম, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 বছর। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যদি কেউ এটা করতে পারে লিখে লিখে, সে 2-এ 2 পেয়ে যাবে। খুব ভালো প্রশ্ন দিয়েছে একটা। চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোয়েশ্চেনটা। 2-এরটা দেখো বন্ধুরা, 2-এরটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস আর অ্যান্টনির মূলধনের অনুপাত। আমি সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু কেউ সংক্ষেপে লিখবে না, তোমরা ফুল ফর্মে লিখবে, তোমরা মেন পরীক্ষা দিতে যাচ্ছ। সমীর বলে একজন ব্যক্তি রয়েছে, এস লিখছি, ইদ্রিসকে আই লিখছি এবং অ্যান্টনিকে এ লিখছি। এই 3জন ব্যক্তি রয়েছে এবং এদের মূলধনের অনুপাত দিয়েছে একটু চালাকি করে 1/6 রেশিও 1/5 আর 1/4, 1/5 আর 1/4। এই রেশিওটাকে আমাদের পূর্ণ সংখ্যার ফর্মে আনতে হবে। এটা ভগ্নাংশের ফর্মে আছে, পূর্ণ সংখ্যার ফর্মে আনতে হবে। কী করতে হবে? 6 5 4-এর লসাগু পাকাতে হবে, নিচেরগুলো লসাগু পাকাতে হবে। তাহলে 6 5 4-এর লসাগু কত বন্ধুরা? কত হচ্ছে? 20 তো হবে না, 30 হবে না, 40 হবে না, 60 হচ্ছে সম্ভবত। তো 60 যদি হয়ে যায় তাহলে 60 দিয়ে 1-এর 6-কে গুণ দেবো, যত লসাগু তত দিয়ে গুণ। আচ্ছা 1-এর 5-কেও 60 দিয়ে গুণ, সবাইকে 60 দিয়ে গুণ, যত লসাগু তত দিয়ে গুণ, 1-এর 4-কেও 60 দিয়ে গুণ। এই তো 6 10-এ 60, 10 হয়ে গেল, 5 12 60, 12 হয়ে গেল, 4 15 60। তাহলে পেলাম কত? 10-একে 10, 12-একে 12, 15-একে 15। এইটা পেয়েছি। তাহলে অরিজিনাল রেশিও 10 12 15। সবসময় আগেও বলেছি এরম টাইপের অঙ্ক ছিল যে যত যে রেশিওতে মূলধনের অনুপাত দেওয়া হবে, লাভের অনুপাতও কিন্তু সেই অনুপাতে হবে, লাভের অনুপাতও কিন্তু সেই অনুপাতে হবে। টোটাল বলেছে 3700 টাকা লাভ, টোটাল কত টাকা লাভ? 3700 টাকা লাভ। এবার প্রশ্ন করেছে অ্যান্টনি কত পাবে। অ্যান্টনির ভাগটা কত? 15। অ্যান্টনির ভাগটা কত? 15। তাহলে উপরে 15 দিয়ে দেবো আর নিচেই কত দেবো? সব কটা যোগ দেবো। অ্যান্টনির ভাগ তো 15, অ্যান্টনি হচ্ছে 15, তাহলে 15 আর 12 হয়ে যাচ্ছে 27, 27 আর 10-এ 37, তাহলে নিচেই লিখবো 37। আর টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 3700 টাকা, 3700 দিয়ে দেবো। এবং তোরা দেখতেই পাচ্ছ যে কীভাবে অ্যান্সারটা হচ্ছে। তাহলে এখানেই আমি পাচ্ছি 37 ইন্টু 100, তো 3700, তাহলে 37 ইন্টু 100, তাহলে 15-একে 1500 রাইট অ্যান্সার হয়ে যাবে। 1500 টাকা পাবে আমাদের অ্যান্টনি। যারা করতে পারবে তারা পুরো নাম্বার পেয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো দেখে নিই পরবর্তী অঙ্ক 3-এরটা কী বলেছে। 3-এরটা দেখে নেবো আমরা কি বলছে। দেখো বন্ধুরা, 3-এরটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল 24, তাহলে দ্বিঘাত সমীকরণটি লিখতে বলেছে। খুব ভালো প্রশ্ন করেছে। তো দ্বিঘাত সমীকরণটি এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস 14x, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন তোমরা যদি সমষ্টি বার করো তাহলেও দেখো ক্যালকুলেশনের ফর্মুলায় আসবে। তোমরা যদি বলো যে ক্যালকুলেশন করে দাও, আমি করে দেখাচ্ছি। সমষ্টির কী ফর্মুলা?
বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, মাইনাস উপরে কাকে দিতে হয়, উপরে দিতে হয় এক্সের সহগ, উপরে কাকে দিতে হয় এক্সের সহগ, আর নিচেই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো বন্ধুরা, যোগফল যে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, এটা কিন্তু বেরিয়ে যাবে। কি বেরোলো বন্ধুরা, মাইনাসে মাইনাসে প্লাস 14। দেখো বন্ধুরা, ওখানে বলাই আছে বীজদ্বয়ের সমষ্টি 14। গুণফল যদি বার করতে বলো তাহলে আলফা ইন্টু বিটা, সেক্ষেত্রে আমরা কি পাবো, উপরে লিখব ধ্রুবক পদ 24 আর নিচেই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তার মানে কত 1। তার মানে এখানেও দেখো গুণফল কিন্তু 24 হলো, তার মানে এই সমীকরণটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে, তোমরা 2 নম্বর অটোমেটিক পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক, 4-এরটা দেখে নাও। 4-এর দাগে 4-এরটা করে দিচ্ছি, দেখে নাও। বীজদ্বয়ের একটি বীজ 1 হলে এর মান জানতে চেয়েছে। দেখো বন্ধুরা, আমি টুকে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু বলেছে 0। আমাকে কি প্রশ্ন করেছে, একটি বীজ 1 হলে এর মান কত। তো একটি বীজ তো 1 বন্ধুরা, একটি বীজ 1 কখন হবে, একটি বীজ যখন 1 হয় তার মানে আমি তো বলতে পারি এরকম যে এক্স ইকুয়াল টু 1, তার মানে বলতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাই তো বন্ধুরা, একটি বীজ তো 1 বলে দিয়েছে, একটি বীজ 1 হলে এর মান জানতে চাইছে। তাহলে এক্স এক্স ইকুয়াল টু, তাহলে তো 1 হবে একটা, তাহলে এক্স ওয়ানটাকে দিকে নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 1। দেখো বন্ধুরা, একটা উৎপাদক কত হচ্ছে এক্স মাইনাস 1। এইবার প্রশ্ন হচ্ছে এই যে 3টা বানাবো, শেষে যে 3 রয়েছে, এই যে 3 রয়েছে আবার প্লাস 3, তাহলে আমাকে লিখতে হবে এক্স মাইনাস 3, তবেই কিন্তু এই প্লাস 3টা গুণ করলে পাবো। দেখো বন্ধুরা, এখন যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স গুণ করলে দেখো এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3, তাহলে একটুখানি তাকিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, সব কিছু ঠিকঠাকই আছে, খালি এর জায়গায় দেখো বন্ধুরা রয়েছে -4, তাহলে এর ভ্যালু হয়ে যাবে -4, -4 হয়ে যাবে এর ভ্যালু। তো এই ছিল অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক ছিল। চলো দেখে নিই পরবর্তী অঙ্কটা কি বলেছে, 5-এরটা। দেখো বন্ধুরা, 5-এরটা বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটোর কেন্দ্রের দূরত্ব নির্ণয় করো। আগেও এরকম একটা পেজে এই অঙ্কটা দিয়েছে, খুব ভালো অঙ্ক, বারবার দিচ্ছে। তো দেখে নাও আমি কিভাবে সমাধান করছি, আগেও করে দিয়েছি, দেখে নেবে। যদি না বুঝতে পারো আবার একবার দেখে নাও। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত আছে, এই একটা বৃত্ত আমি মোটামুটি আঁকার চেষ্টা করেছি বন্ধুরা, তোমরা পেন্সিল কম্পাসে আঁকবে। তো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এখানে একটা আছে, আর এখান থেকে সেন্টার থেকে এখানে যাবে, সেন্টারে করার চেষ্টা করি, এটা সেন্টারে হবে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, এবং এখানে বলেছে একটা সাধারণ যে জ্যা সেটা 12 সেন্টিমিটার, এই জ্যাটা হচ্ছে এখান থেকে টানবো, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে যদি এটা 12 সেন্টিমিটারের হয় তাহলে এইটুকুনি 6 বলতে পারি, এইটুকুনি 6, কোনটুকুনি, এইটুকুনি, আমি একটু ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করব, এইটুকুনি হচ্ছে 6, এই অর্ধেকটা 6, কারণ টোটালটা 12। আর বন্ধুরা, এই যে জিনিসটা এইখান থেকে এতটা হচ্ছে কিন্তু 10, এদিকেও যেরকম বাঁ দিকেরটাও সেরকমই 10। তাহলে এটা যদি 6 হয়, এটা যদি 10 হয়, আমরা যদি ট্রিপলেট জেনে থাকি, বা যদি কেউ পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 8। এটা কত হবে, 8 হবে। ওকে বন্ধুরা, তো এটা ট্রিপলেট থেকেও জানা যায়, আগেও তাই বলেছিলাম। কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করতে বলেছে। বৃত্ত দুটোর কি বলেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে হচ্ছে কি তোমার, দেখো যে এই জায়গা থেকে এই এতটা দূরত্ব তো 8, এতটা দূরত্ব 8, তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 8, এটা যদি 8 হয়ে থাকে তাহলে এটাও তো 8, তাহলে টোটাল ওভারঅল হয়ে গেল 16।
তাহলে 8 যোগ 8 মানে হয়ে গেল 16। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়ে যাবে 16 সেন্টিমিটার। তাই তো বন্ধুরা, 16 সেমি হয়ে যাবে আমাদের। তোমাদের নিশ্চয়ই 16 সেমি এসেছে, চেক করে একবার দেখে নেবে। 6 অঙ্কটা দেখবো আমরা। 6 অঙ্কটা কি বলছে? 6 অঙ্কটা বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ভালো অঙ্ক একটা, দারুণ সুন্দর অঙ্ক। চলো আমি দেখে করে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। খুব সুন্দর অঙ্ক আছে কিন্তু, আগে রিপিট করছি, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, অনেকজনের মাথায় কিন্তু নাম আসতে পারে। তো তোমরা ভালো করে দেখবে, আমি করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমাকে কি বলেছে, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আমি আঁকার চেষ্টা করলাম, এ বি সি। তাহলে কোনটা সমদ্বিবাহু ত্রিভুজের? এইটার সঙ্গে এইটা হচ্ছে সমদ্বিবাহু। কেন করলাম? কারণ এবি সমান এসি, এবি আর এসিটা সমান বলেছে, তাই জন্য করেছি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করেছি, এটা ব্যাস, তাহলে বৃত্তটা এরমভাবে হওয়া উচিত, এরমভাবে বৃত্ত করবে তোমরা, হ্যাঁ, এইভাবে বৃত্তটা হবে। হ্যাঁ, এবিটা মাঝখানে ব্যাসে থাকবে, বৃত্তটা ঠিক এরমভাবে হবে। তোমরা কিন্তু বৃত্তটা সুন্দর করে করবে। ওকে বন্ধুরা, তাহলে এবিকে ব্যাস করলাম এবং এবিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এখানে ডি নাম দিয়ে দেবো আমরা, এই ডি বিন্দুতে ছেদ করেছে। এবং ডি বিন্দুতে ছেদ করার পরে কি বলেছে, বিডি 4, শুধু এই বিডিটা বলছে 4, মানে এখান থেকে এতটা, এই বিডি হচ্ছে 4। আমি এখানে তীর চিহ্ন দিয়ে করার চেষ্টা করব, 4 সেমি। সেমি তো, হ্যাঁ, বিডি 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে, সি থেকে ডি এর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। সিডি মানে আমাকে কত বার করতে হবে? আচ্ছা, সিডিটা আমি এখানে পাশে লিখছি, সিডিটা সমান কত আমাকে বার করতে হবে। সিডি সমান জিজ্ঞাসা। দেখো বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে অনেকটা লিখতে হবে, তো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু অঙ্কনটা করার জন্য প্রথমে আমি অঙ্কটা করে নেবো। এখানে এ আর ডি আমি যুক্ত করে নেবো। এ আর ডি এখানে 90 ডিগ্রি তৈরি করছে, এ আর ডি এখানে আমি যুক্ত করে নেবো। ওকে বন্ধুরা, অঙ্কন করলাম যাকে বলা হয়, এটা প্রমাণ করার জন্যই অঙ্কনটা আমি করে নিলাম। এখন দেখো কিভাবে করবে। এ বি সমান এসি, এটা তো তথ্য দেওয়াই আছে, এ বি সমান এ সি, তথ্যে দেওয়াই আছে। আচ্ছা, বিডি 4, তথ্যে দেওয়াই আছে, বিডি 4 তথ্যে দেওয়া আছে। আচ্ছা, কোণ এ ডি বি যেটা রয়েছে, দেখো বন্ধু একটু ভালো করে দেখো, কোণ এ ডি বি, এই যে এ ডি বি একটু তাকালে দেখতে পাবে, এ ডি বি কোণ এ ডি বি, এই এ ডি বিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এডিবি, এ ডি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কোণটার এই যে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। লিখে দিচ্ছি আমি এখানে, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ তোমরা কিন্তু করে নেবে বন্ধুরা, এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, তাহলে কোণ এডিবি সমান বলতে পারি 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, তাহলে 90 ডিগ্রি। এখন একটু ভালো করে দেখো বন্ধুরা, কোণ এ ডি বি প্লাস এডিবি এডিসি, একটু তাকিয়ে দেখবে তোমরা বন্ধুরা, এডিসি এডিবি এডিসি যোগ করলে কত পাবো? দুটোকে যোগ করি কত পাবো? 90 90 যোগ করে পাবো, তাহলে বিডিসি পেয়ে যাবো। মানে পাবো এই দুটো কোণকে যোগ করলে আমরা কি পাবো?
180 ডিগ্রি, কারণ দুটোই তো 90 ডিগ্রি করে দুদিকেই, তাহলে 180 ডিগ্রি পাবো। এডিবির ভ্যালু জানি 90 প্লাস কোণ এডিসি সমান 180, তাহলে এডিসি কত পাবো? এডিসি সমান হয়ে যাবে 90 ডিগ্রি। কেন? কারণ 90টা ওদিকে চলে যাবে আর মাইনাসে হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাবো। এডিসি পেয়ে গেলাম 90 ডিগ্রি। ওকে বন্ধুরা, এডিসি কত পেলাম? 90 ডিগ্রি পেলাম, কারণ দুটো যোগ করলে তবেই তো 90 করে 180 হয়। অলরেডি যারা দেখে বুঝতে পেরে যাচ্ছ তারা তো লিখেই ফেলবে এমনিতেই। এখন দেখো বন্ধুরা, যদি একটু ভালো করে খেয়াল করো, ত্রিভুজ এ বি ডি, যে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ পেয়েছি এ বি ডি বা ডিবি, যা খুশি লেখো, অসুবিধা নেই। এ বি ডি, একটা ত্রিভুজ পেলাম এ বি ডি। আর একটা ত্রিভুজ একটু বেঁকিয়ে লিখতে হচ্ছে, আর একটা ত্রিভুজ এ সি ডি বা এডিসি, যাই লেখো না কেন অসুবিধা নেই, এ সি ডি। এই যে দুটো ত্রিভুজ পেলাম এ বি ডি আর এ ডি সি বা সিডি, যাই লেখো না কেন, এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে একটা জিনিস পাচ্ছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পাশাপাশি তো দুটো ত্রিভুজ অবস্থান করছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যেটা পাচ্ছি, কোণ এডিবি, কোণ এ ডি বি সমান কোণ এডিসি, কোণ এডিসি, কারণ দুটোই তো 90 ডিগ্রি করে, দুটোই তো 90 ডিগ্রি করে পেয়েছি, সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই একটা তথ্য পাচ্ছি। এ বি সমান এসি আগেই পেয়ে গেছি, প্রশ্নে বলাই ছিল এ বি সমান এসি, এবং এডি হচ্ছে সাধারণ বাহু দুটো ত্রিভুজের, এডি সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ যখন পাশাপাশি অবস্থান করছে, তার দেখলাম দুটো কোণ সমান, মানে একটা একটা করে কোণ মিলে গেল, বাহুগুলো মিলে গেল, এবং সাধারণ বাহু আরেকটা মিলে গেল। তাহলে কি বলতে পারি না? কি বলতে পারি না? যে ত্রিভুজ এডিবি, এডিবি সর্বসম ত্রিভুজ এডিসি। একদম ঠিক ধরেছ, এডিসি বা এসিডি, যাই বলো না কেন। তাহলে এক্ষেত্রে কি বলা যেতে পারে? যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, আমি পরের পাতায় চলে যাওয়ার চেষ্টা করব। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে বিডি সমান সিডি তো বলা যেতেই পারে, তাই না? বিডি সমান সিডি। দেখো বন্ধুরা একটু তাকিয়ে, বিডি সমান সিডি বা বিডি সমান ডিসি বলা যেতেই পারে, সর্বসম যেহেতু ত্রিভুজ। তাহলে বিডির মাপ যে কত? 4। তাহলে সিডির মাপ কত? 4। সিম্পল ব্যাপার। অতএব সিডি সমান 4 সেমি। খুব ভালো প্রশ্ন, অ্যান্সার দারুণ সুন্দর কোয়েশ্চেন ছিল। ভালো করে তোমরা বারবার করে দেখে নাও, প্রয়োজন পড়ে পজ করে দেখে নাও ভিডিওটাকে, কিন্তু ভালো করে দেখে নাও, অন্তত বুঝে নাও। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। খুব ভালো কোয়েশ্চেন করেছে, খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। পরবর্তী কোয়েশ্চেনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে একটু দেখে নিই। 7 বলছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। খুব ভালো প্রশ্ন করেছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমি এখানে লিখে দেবো 7 অঙ্কটা করছি। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমি বৃত্ত এঁকে দিলাম এবং চতুর্ভুজ বানিয়ে দিচ্ছি এখানে আমি। তাই তোমরা ভালো করে সুন্দর করে স্কেলে করে পেন্সিল কম্পাসে করে বানাবে। এ বি সি ডি, এক সাইড থেকে লিখতে হয় কিন্তু, হ্যাঁ, এ বি সি ডি। আচ্ছা, একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিএডি 65, বিএডি মানে এইটা হচ্ছে কত? 65। আমি এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি 65। ভালো কথা, এটা 65 ডিগ্রি। এবার বলেছে এ বিডি 70, এবিডি। আচ্ছা, এরকমভাবে কোণে করে করতে হবে। এইটুকুনি হচ্ছে
কত? 70। আচ্ছা 70। আচ্ছা তাহলে এ বি ডি হচ্ছে 70, এ বি ডি হচ্ছে 70, বি ডি সি 45, বি ডি সি 45, এইটা হচ্ছে আমি তীরচিহ্ন দিয়ে দিয়ে দেবো 45, বিডিসি 45, বিডিসি 45। এবিসি কত? এবিসি কত হবে? এবিসি মানে হচ্ছে কোণ এ বি সি আমাকে বার করতে বলেছে। দেখো বন্ধুরা, এই ধরনের জ্যামিতি রিলেটেড অঙ্ক করতে গেলে কিছু তথ্য তোমাদেরকে সামনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। কেমন? যেমন হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাই তো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কী হয়? সম্পূরক হয়। এখন দেখো বন্ধুরা, যদি এ কোণটা 65 হয়, তাহলে সি কোণটা কত হবে তোমরা নিজেরাই আমাকে বলো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এ যদি 65 হয়, তাহলে এই সি কোণটা হয়ে যাবে 115 ডিগ্রি। ওকে বন্ধুরা, তাহলে সি হয়ে গেল 115, ডিটা 45, তাহলে শুধুমাত্র এই ছুট্টি পাড়া এই কোণটা কত হবে? কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে 65 হলে এটা 115 হবে বিপরীত কোণ, এর বিপরীত কোণ সি। তাহলে এটা 115 হতে একটা 115টা 45, তাহলে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত দুটোকে যোগ করলে? তিনটে কোণের যোগফল তো 180 হয়। বিডিসি যে ত্রিভুজ রয়েছে তার তিনটে কোণের যোগফল তো 180 হবে। তাহলে 145 আর 5 50, 60, 160 হলে পরে এটা 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 20 ডিগ্রি হবে। এটা কত হবে? 20 ডিগ্রি হবে। কিন্তু আমাকে চেয়েছে এবিসি, টোটাল কোণটা চেয়েছে 70 প্লাস 20, 70 প্লাস 20, 70 প্লাস 20, তাহলে কত হয়ে যাবে? 90 ডিগ্রি রাইট অ্যান্সার হয়ে যাবে। 90 ডিগ্রি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। এইভাবে তোমাদের কিন্তু সলভ করতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা সলভ করো। চলো দেখে না যাক 8 অঙ্কটা কীভাবে করছি। 8 অঙ্কটা দেখো। 8টা কী বলেছে দেখো বন্ধুরা, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে। ছবি আঁকার চেষ্টা করবো। লম্ববৃত্তাকার শঙ্কু কেমন হয়? এরকমভাবে করে, টোপরের মতো। এইভাবে এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর এটা হাইট এইচ দ্বারা জায়গা প্রকাশ করে। কত? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে? 12 সেমি। তাহলে এই মানটা হচ্ছে 12। এবার কি প্রশ্ন করেছে? এবং আয়তন 122 ঘন সেমি। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন চেয়েছে, তাই তো? আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে শঙ্কুর আয়তন, আর সেই আয়তনটাই 100 পাই। এটাই বলছে 100 পাই, 100 পাই বলছে। তো আমি ক্যালকুলেশন করার চেষ্টা করব। পাই পাই কেটে যাবে, পাই পাই কেটে গেল। এখন পাই পাই তো কেটে গেল, আর তার সাথে সাথে কি কাটছে? কিছু কি কাটছে? হ্যাঁ, কাটছে। এই যে 1/3টা 1/3 রেখে দিলাম, আর স্কোয়ারটা জানি না, আর স্কোয়ার রেখে দিলাম। এইচটা কত? 12। এইচটা দেখো প্রশ্নের ছবিতে করে দিয়েছি 12। হাইট সমান সমান 100। আচ্ছা, এখানে যদি কাটাকুটি করি, 4-এর নাম তাই 4 3 12, 4 25 100, তাই তো বন্ধুরা? 4 25 100, এটাই তো হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, নিচেই 3 আছে উপরে 3 আছে, কেটে গেল। তার মানে বলতে পারি আর স্কোয়ার সমান সমান 25, আর স্কোয়ার সমান সমান 25, তাহলে আর সমান সমান 5, কারণ এদিকে স্কোয়ার আছে, এদিকে রুট হয়ে গেলে 5, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 5। আর এর ভ্যালু মানে রেডিয়াস হয়ে যাবে 5। আমাকে প্রশ্ন চেয়েছে কি? শঙ্কুটির ব্যাসার্ধ কত? খুব ভালো প্রশ্ন করেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এতক্ষণ যে শঙ্কুটির ব্যাসার্ধ কত হবে। তো 5 হয়ে যাবে, এটাই রাইট অ্যান্সার। 5 হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে করে দেখাতে হবে। চলো দেখে নাও পরবর্তী 9-এরটা কী বলছে। আইএক্স 9-এরটা কী বলেছে দেখো। 9-এরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত ভূমির পরিধির অনুপাত। কি চালাকি অঙ্ক করেছে না! একবার উচ্চতা বলে দিয়েছে, এখানে পরিধি বলে দিয়েছে। পরিধি নাকি 3 আর 4। খুব ভালো প্রশ্ন করেছে। পরিধির অনুপাত হচ্ছে কত? 3:4। আচ্ছা, পরিধির কিসের পরিধি? লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি। ভূমি তো গোল হয় না, লম্ববৃত্তাকার চোঙ তো গোল হয়, তাহলে
অ্যাকচুয়ালি গোল হলে তাহলে 2πr, পরিধি মানে 2πr হবে, তাই না? তাহলে 2πr হবে। দুটো বলেছে, একদম দুটো বলেছে, তাহলে 2πr1 বাই 2πr2, মানে রেশিওতে করলাম। রেশিও কত বলা আছে? 3:4, তাহলে এটা 3, এটা 4। ওকে বন্ধুরা, তাহলে এইভাবে আমরা করতে পারি। এবং যদি একটু ভালো করে ফলো করি, তাহলে এক্ষেত্রে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে এই 2 এর সাথে 4 ক্যালকুলেশন করলে 2 হয়, তাই তো বন্ধুরা? আর এইটার সঙ্গে ক্যালকুলেশন করা যাচ্ছে না, তার মানে আমি এইভাবে বলতে পারি যে 2πr1, মানে প্রথম যে চোঙটা রয়েছে সেক্ষেত্রে 3 দাঁড়াচ্ছে। আর এর ক্যালকুলেশন যদি করি তাহলে রেডিয়াস দাঁড়াচ্ছে 3/2π। রেডিয়াসটা কি দাঁড়াচ্ছে? 3/2π প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা পেলাম যে πr2, r2 কেন লিখেছি? দুটো আছে বলে, ওই জন্য একটা r1 একটা r2 লিখেছি। এটা ক্ষেত্রে 2 পেয়েছি, তাহলে এক্ষেত্রে রেডিয়াসটা দাঁড়াচ্ছে 2/π। দুটোর রেডিয়াস কিন্তু আমি পেয়ে গেলাম, তাই তো বন্ধুরা? তো ভালো করে এখানে আমি ইন্ডিকেট করতে পারি যে প্রথমটার ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে এটা, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে এটা। এবার প্রশ্নই দেখে নেবো কী বলেছে। আয়তনের অনুপাত চেয়েছে, আয়তনের অনুপাত। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? πr²h, তাহলে πr1² h অনুপাত চেয়েছে πr2² পাই থেকে পাই কেটে গেল দুদিকেই। r1টা এখানে প্রথমে কত পেয়েছি? 3/2π, 3/2π, তার আবার স্কোয়ার। এইচ কত আছে? হাইট বলে দিয়েছে দেখো বন্ধুরা, 1। আমি 1 বা এক্স যেরকম যে খুশি ধরতে পারো, আমি 1 আছে 1ই ধরে নিচ্ছি। রেশিও r2 কত? 2/π, তার আবার স্কোয়ার। আর ইন্টু এইচ কত বলে দিয়েছে? 2। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশান। এই ক্যালকুলেশান করতে পারলেই অ্যান্সার শেষ হয়ে যাবে। কিভাবে করতে পারি? 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, আর নিচেই 2কে দুবার গুণ করলে 4 হয়, পাইকে দুবার গুণ করলে পাই স্কোয়ার। এটাই তো দাঁড়ায়, পাইকে দুবার গুণ করলে পাই স্কোয়ার। ইন্টু 1 ছিল, 1 দিয়ে গুণ করলে তো সেটাই দাঁড়ায়। ইস টু 2 স্কোয়ার 4, আর পাইকে দুবার গুণ করলে পাই স্কোয়ার ইন্টু 2। আগেটা 1 গুণ করিনি, কারণ 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। আচ্ছা, কাটাকুটি যদি করি তাহলে এক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কাটাকুটি যদি করতেই হয় তাহলে পাই স্কোয়ার নিচে রয়েছে, এই পাই স্কোয়ারের সঙ্গে এই পাই স্কোয়ার কেটে গেল। তাহলে মানে এখানে আমরা কি পাচ্ছি? 9/4, 9/4 পাচ্ছি, ইস টু পাচ্ছি কত? 8। 9/4 8, আর এখান থেকে ক্যালকুলেশন করলে 9:32। তাহলে 9:32 হয়ে যাবে আমাদের পারফেক্ট অ্যান্সার। এইভাবে সলভ করতে হবে, 9:32 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখছো বন্ধুরা, এইভাবে লিখে লিখে তোমরা করবে কিন্তু, তাহলে ফুল নাম্বারটা পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক এক্সেরটা। এক্সের ক্যালকুলেশন কী করেছে? tan 4θ ইন্টু tan 6θ ইকুয়াল টু 1। খুব ভালো প্রশ্ন করেছে, একটা দারুণ সুন্দর প্রশ্ন করেছে। tan 4θ ইন্টু tan 6θ ইকুয়াল টু 1। tan 4θ ইন্টু tan 6θ ইকুয়াল টু 1। সাইন 10θ মান আমাকে বার করতে হবে। সাইন 10θ, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো কী করে করবো দেখো বন্ধুরা, একদম ইজি অঙ্ক। কীভাবে করছি দেখো, একদম ইজি অঙ্ক। tan 4θ ইকুয়াল টু, আমি এই tan 6θটাকে এদিকে নিয়ে চলে আসতে পারি, tan 6θ। আচ্ছা, 1/tan মানে কি? কট। তাহলে tan 4θ ইকুয়াল টু বলতে পারি কট 6θ। আর কট 6θ থেকে আমরা কীভাবে লিখতে পারি দেখো বন্ধুরা,
ট্যান 4 থিটা ইকুয়াল টু ট্যানই লিখব 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এভাবেই তো লেখে, তবেই না ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইকুয়াল টু কট 6 থিটা। ওকে বন্ধুরা, তো চলো ট্যান ট্যান তো দুদিকেই কেটে যাবে, তাহলে 4 থিটা ইকুয়াল টু কী পাবো 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। থিটাগুলোকে এক সাইডে করলে কী পাবো 6 থিটা এদিকে চলে এলে পরে কী হবে 6 থিটাটা যদি এদিকে চলে আসে 4 থিটার সঙ্গে 6 থিটা যোগ হয়ে যাবে, তাহলে 10 থিটা। আর 10 থিটার ভ্যালু কত দাঁড়াবে 90 ডিগ্রি। তাহলে 10 থিটার ভ্যালু 90 ডিগ্রি। এবার সাইনের এখানটায় মান বসিয়ে দিই, সাইন 10 থিটা, 10 থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, পারফেক্ট অ্যান্সার। সাইন 90 ডিগ্রি মান 1। খুব সুন্দর কোয়েশ্চেন ছিল, খুব সুন্দর কোয়েশ্চেন ছিল। চলো পরবর্তী অঙ্ক দেখে নেবো। আর খুব বেশি অঙ্ক নেই 2 দাগের, 10এরটা অলরেডি হয়ে গেছে, 11টা এবার করবো। খুব ভালো প্রশ্ন করেছে 11টা। চলো, অনেকেই করতে পারবে না, কীভাবে করবে দেখো। কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2 বলেছে। কি বলেছে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2, কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2। তাহলে আমি কি বলতে পারি এখানে, এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাঝখানে সমান থাকলে প্রথমে বা লিখবে, অর বা এই কথাটা লিখবে। আচ্ছা, কস থিটা প্লাস সেক থিটার ভ্যালু আমরা জানি 1/cos, 1/cos থিটা। সেক থিটা মানে তো 1/cos থিটা, এক্ষেত্রে 2 বলতে পারি। এবং এটা করার পরে আমি বলতে পারি লসাগু পাকাতে পারি। কিরম লসাগু পাবো এখানে লিখবো কস থিটা, আর কস থিটা লিখলে এখানে কি লিখবো কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 পেলাম। কোনাকুনি গুণ করে দেবো, কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 কস থিটা, 2 কস থিটা পাবো, 2 কস থিটা। 2 কস থিটাকে সমান এদিকে নিয়ে চলে আসি, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু কত পাবো 0। দেখো বন্ধুরা, কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা বন্ধুরা, সেটা হচ্ছে কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে আমরা কি জানি, এখান থেকে একটা জিনিস বার করতে পারি, আর সেটা হচ্ছে কস থিটা ইকুয়াল টু 1। কস থিটা ইকুয়াল টু কী পাবো 1। আচ্ছা বন্ধুরা, কী করে পেলাম কস থিটা ইকুয়াল টু 1? এদিকে যখন আমি স্কোয়ারটা উঠিয়ে দেবো ওদিকে রুট হয়ে যাবে, আর 0 রুট করলে তো 0ই হয়। তার মানে বলতে পারি কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 1টাকে সমানের ওদিকে নিয়ে চলে যাব, প্লাস 1 হয়ে যাবে। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। ওকে বন্ধুরা, কস থিটা ইকুয়াল টু কী পেলাম 1 পেলাম। আচ্ছা, ভালো কথা। এইবার আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা আমি পাশে করে দিচ্ছি, যে সাইন থিটার ভ্যালু আমাকে বার করতে হবে। সাইন থিটার ভ্যালু দেখবে তোমরা এরকম পাবে, সাইন থিটার ভ্যালু, কারণ তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটার ভ্যালু, এখানে থিটা লিখতে হবে, সাইন থিটা। তো সাইন থিটার ভ্যালু কী হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস 1, কস স্কোয়ার থিটা মাইনাস, সরি একটু মিস্টেকিং হয়ে গেছে, কস স্কোয়ার থিটা মাইনাস 1 হবে না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 থেকে কস স্কোয়ার থিটাটা ওদিকে যাবে, কস স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুটা দেখো আমি বার করে বের করছি। কীভাবে বার করবো দেখো, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা বলেছে, তার মানে কস থিটার মান 1, 1 স্কোয়ার, এই যে 1 স্কোয়ার, একটু পরিষ্কার করে লিখে দেব, এই যে কস থিটার মান তো 1 পেলাম এই মাত্র। তাহলে সাইন থিটার ভ্যালু কি দাঁড়াচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস 1 স্কোয়ার করলে 1 হয়, তার মানে রুট ওভার অফ 0, তার মানে অ্যান্সার হচ্ছে 0। তাহলে সাইন থিটার ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম 0, কস থিটার ভ্যালু পেলাম 1, কস থিটার ভ্যালু 1, সাইন থিটার ভ্যালু 0। চলো বন্ধুরা দেখে নিই, এর পরবর্তী আমরা এটা ক্যালকুলেশন হলো মাত্র, এবার অ্যান্সারটা কি কোয়েশ্চেনটা করেছে দেখবো। কস এরম চেয়েছে, ওরে বাপরে বাপ। চলো দেখো
কীভাবে করছি, কস 2025 থিটা, বাবা রে বাবা 2025 থিটা এরম দিয়েছে, প্লাস সাইন 2025, একবারে নতুন সাল দিয়ে দিয়েছে এই সালটা, সাইন 2025 থিটার এর ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো বন্ধুরা, কস থিটার ভ্যালু অলরেডি কিন্তু আমরা বের করে ফেলেছি, সাইন থিটার ভ্যালু বের করে দিয়েছি। কস থিটার ভ্যালু 1, সাইন থিটার ভ্যালু 0, কস থিটার ভ্যালু 1, সাইন থিটার ভ্যালু 0। তো জাস্ট মানটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, ইকুয়াল টু দেবো কস থিটার ভ্যালু 1 2025 প্লাস সাইন থিটার ভ্যালু 0 2025। তাহলে 1কে 2025 বার যদি গুণ করি 1ই হবে, 0কে 2025 বার গুণ করলে 0ই হবে, তাহলে 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে 1। ওকে বন্ধুরা, চলো দেখে নিই 2-এর দাগের লাস্ট অঙ্ক কি বলেছে, একটু দেখে নিই। 2-এর দাগের লাস্ট অঙ্কটা করছি এক্স দুটো আই। 12 অঙ্কটা করছি, দেখে নাও বন্ধুরা। খুব ভালো প্রশ্ন করেছে, এক্স বার গড় মান চেয়েছে। এটা কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে দেওয়া আছে, যৌগিক গড়। দেখো বন্ধুরা, এক্স বারের ভ্যালু আমরা কি করে বার করব, এটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় দেওয়া আছে। প্রথমে ওই যে 35টা লিখতে হবে, এটা ডিটেলসে ব্যাখ্যা করার অঙ্ক, এটা 2 নম্বরের ব্যাখ্যা করা, যদি প্রয়োজন পড়ে তোমরা বলবে, আমি অবশ্যই ব্যাখ্যা করে দেবো। তো লিখতে হবে 35 প্লাস স্যামেশন F1 U1, যেটা দেওয়া আছে আর কি প্রশ্নে। স্যামেশন F1 U1 বাই স্যামেশন F1, এটা দেওয়া আছে। এটা কিন্তু ফর্মুলাটা আগেই রিপিট করছি, ইন্টু 10 হবে। আচ্ছা, কী করে ফর্মুলাটা হলো, ক্রমবিচ্যুতি পদ্ধতি, আমি রিপিট করছি, এটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় করা আছে। আচ্ছা, 35 লিখলাম, প্লাস দেবো মাঝখানে দাগ, স্যামেশন F1 U1 এর মান কত, 30, স্যামেশন F1 এর মান 6 ইন্টু 10। কাটাকুটি করার চেষ্টা করব, তোমরা নিশ্চয়ই এখন করেই ফেলেছো। 5 6 30, তো 5 10 50, 35 প্লাস 5 10 50, তাহলে 35 প্লাস 50 85 রাইট অ্যান্সার। এটার অ্যান্সার হবে 85। তো এক্স বারের মান হয়ে যাবে 85। তো এই ছিল আজকের 169 নম্বর পেজের 1 নম্বর যত শর্ট কোয়েশ্চেন ছিল 1 নম্বর আর 2 নম্বর মার্কসের আমি করে দিয়েছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো বন্ধুরা। তোমাদের যদি বড় কোয়েশ্চেনের সমাধান লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং নতুন পেজ নিয়ে উপস্থিত হব, পরবর্তী পেজ নিয়ে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।